হঠাৎ করেই চরে আটকে গেল এবং সে বিভিন্ন অ্যাঙ্গেলে চেষ্টা করতেছে ছুটে যাওয়ার। এই যে ঘোলা পানিগুলো আমাদের এই পর্যন্ত চলে আসতেছে, ওই ট্রলার থেকে প্রচুর পরিমাণে বয়ান চলতেছে, তারা ওখান থেকে নারায় তাকবীর দিচ্ছে, এখানে আল্লাহু আকবার হচ্ছে। আর এইদিকে আয় হায়, এদিকে এই দুইটা জাহাজও সম্ভবত চরে আটকে রয়েছে। তো এখানে এত বড় চর, ওই দুইটা জাহাজ চরে আটকা যাওয়ার পরেও অ্যাডভেঞ্চার ৯ও এখানে আটকা পড়ে গেল। ২৬ নম্বরে এই লঞ্চটাকে ওভারটেক করলে সামনে চলছে দুর্দান্ত খেলা। সুরভি ৭ এবং রায়হান ১-এর মতো লঞ্চকে ওভারটেক করার মাধ্যমে ও লোক পড়ছে, লঞ্চ থেকে একটা লোক পড়ে গিয়েছে, তাকে ওঠানোর জন্যই মূলত ওই মাছ ধরার নৌকাটা গিয়েছে। তো ওই নৌকাটা প্রচুর আওয়াজ টের পাচ্ছেন আপনারা। ও মা ও বাবা বলে চিল্লাচিল্লি করতেছিল, ভেবেছিল যে তাদের উপর থেকেই লঞ্চ চলে যাবে। এই মহিলা আছে, বাচ্চা আছে, সব মিলিয়ে তারা মাছ ধরে সব পরিবারে। এরে বাচ্চার দাদিরা নিয়েও আছে, যা বাড়া। এখানে চলতেছে দেখেন বাপেরও বাপ আছে এমন খেলা। দর্শক, এইদিকে আমরা এই জামাল আট এবং অভিযান ৫কে ওভারটেক করে রেখে এসেছিলাম, সেখানে দেখেন জামাল আট অভিযান ৫কে ওভারটেক করতেছে। আর এইখানে আমরা পারাবত ১৫ লঞ্চকে ওভারটেক করতেছি। এটা আগে খেপুপাড়া পায়রাবন্দর রুটে সার্ভিস দিত, এখন কিছুদিন যাবত নাকি মেহেন্দিগঞ্জ রুটে সার্ভিস দিয়েছে এবং ভালো সার্ভিসই নাকি দিয়েছে। তবে এবার চরমোনাই ফিরতি ট্রিপে তাকে তেমন একটা গতির সাথে দেখা যাচ্ছে না। এর কারণ একটাই হতে পারে যে ভেতরে যাত্রী একদমই নেই বললেই চলে। মানে ওই যে আগেও বলেছিলাম না যে ছাদ ভর্তি যাত্রী তো দূরের কথা, ভেতরটাই সম্পূর্ণ ফুলফিল হয় নাই, ভরে যায় নাই। তো এরকম কম যাত্রী নিয়ে আসে তার সাধ্যমতো গতি দিয়ে চালাবে, মানে দুর্দান্ত গতিতে চালাবে, সেটা তো সম্ভব না। তাই যতটুকু কুলাইতেছে ততটুকু স্পিডেই চালাইতেছে। তো তাকে আমরা ৭ম নম্বরে ওভারটেক করতেছি। তো এটা হচ্ছে গিয়ে আমাদের কুয়াকাটা ২ অর্থাৎ সাইলেন্ট কিলারের ৭ নম্বর ওটি। তো শুরুতে একদমই হালকা গতিতে চালাইলেও এখন কিন্তু মোটামুটি কিলিং মোড অ্যাক্টিভেট হয়েছে, তারপরেও আর একটু হওয়া লাগবে। এই কিলিং মোডে মানে যতটুকু অ্যাক্টিভেট হয়েছে এতে কিন্তু একদম আমরা ভালো পর্যায়ে পৌঁছতে পারবো না। অ্যাডভেঞ্চার ৯ এখনও আমাদের সামনে। তো তারপরেও আল্লাহর রহমতে কী করছি, ৭ নম্বর শিকারকে ধরে ফেলেছি। চরমোনাই ফিরতি ট্রিপেও এরকম আশঙ্কাজনক ঘটনা ঘটবে দিনের বেলা, এটা আসলে আমিও ভাবতে পারিনি। দেখেন অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ হঠাৎ করেই চরে আটকে গেল এবং তার ইঞ্জিন দুইটাকেই দেখতে পাচ্ছেন করে দিয়েছে, অফ করে দিয়েছে এবং সে বিভিন্ন অ্যাঙ্গেলে চেষ্টা করতেছে ছুটে যাওয়ার। এই যে ঘোলা পানিগুলো আমাদের এই পর্যন্ত চলে আসতেছে। আর এক লঞ্চ চরে আটকে গেলে আরেক লঞ্চের সেখানে একটু হেল্প করতে হয়, এটাই স্বাভাবিক। তো এডু ৯ চরে আটকে গেল, ওইদিকে ওই ট্রলার থেকে প্রচুর পরিমাণে বয়ান চলতেছে, তারা ওখান থেকে নারায় তাকবীর দিচ্ছে, এখানে আল্লাহু আকবার হচ্ছে। তো আমরা পারাবত ১৫কে ওভারটেক করলেও সে কিন্তু ওই পাশ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আর এইদিকে আয় হায়, এদিকে এই দুইটা জাহাজও সম্ভবত চরে আটকে রয়েছে। তো এখানে এত বড় চর, ওই দুইটা জাহাজ চরে আটকা যাওয়ার পরেও অ্যাডভেঞ্চার ৯ও এখানে আটকা পড়ে গেল। আর পারাবত ১৫ ওই দিক থেকে এগিয়ে আসতেছে, কি চিন্তা ভাবনা করে জানি না। আমাদের কুয়াকাটা ২ অনেকটা ডান দিকে ঘুরে আসলো। এখন এটা অ্যাডভেঞ্চার ৯ লঞ্চকে হেল্প করবে কি না, বাহ। এর আগে ওই যে কীর্তনখোলা ১০ লঞ্চকে হেল্প করতে গিয়ে অনেক লেট হয়ে গেছে আমাদের কুয়াকাটা ২ লঞ্চের। তো এখানেও সে হেল্প করার জন্য হাত বাড়িয়ে দিবে নাকি চলে যাবে জানি না, তবে অনেকটা ঘুরে ডান পাশ থেকে আসলো, না ইঞ্জিন থামিয়ে দিয়েছে সম্ভবত। এখানেও সে হেল্প করার জন্য হাত বাড়িয়ে দিবে। বাহ, কতটা রহম দিল, চিন্তা করা যায়। তো এদিকে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের ওই পাশ থেকে পারাবত ১৫ কিন্তু ক্রস করে বেরিয়ে আসলো। আর কুয়াকাটা ২ লঞ্চ একদমই করে দিয়েছে, ইঞ্জিন অফ করে দিয়েছে। এখন অ্যাডভেঞ্চার ৯ লঞ্চকে নিয়েই সে যাবে কি না বুঝতে পারতেছি না। তো বড় লঞ্চ হিসেবে লঞ্চের নিচের আপনার ড্রাফট একটু বেশি হবে স্বাভাবিক, তো সেই হিসেবে
অ্যাডভেঞ্চার 9 ওখানে আটকে গিয়েছে, কিন্তু পারাবত 15 অনায়াসেই বেরিয়ে আসলো আর আমাদেরকেও ফেলে এসে চলে যাচ্ছে। সেই চরে বাঁধার সুবাদে আমাদের লঞ্চ যদিও অ্যাডভেঞ্চার 9কে ওভারটেক করে চলে আসলো এবং 8 নম্বরে তাকে পেছনে ফেলে দিল। সবগুলো লঞ্চই কিন্তু এখানে এসে কিছুটা হলেও দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে এবং এখান থেকেও দেখেন জামাল আট, তারপরে অভিযান পাস, তারাও এই দুইজন দুই দিকে সরে যাচ্ছে। আর আমাদের কুয়াকাটার 2 লঞ্চ কয়েকবার আটকে যাচ্ছিল ভাব হয়েছে, মানে আটকে গিয়েও আমরা বেঁচে গিয়েছি আর কি। কালীগঞ্জ চ্যানেলের শেষ প্রান্তে এসে মেঘনায় নামার আগে এই জায়গাটা একটু ভয়ানক। হুটহাট করেই অনেক লঞ্চ এখানে চরে বেঁচে যায় প্রায় সময়ই, তো সেই ঝামেলায় পড়ে গিয়েছে অ্যাডভেঞ্চার 9। আর একদম ফুল জোয়ার চলতে থাকলে কিন্তু এই সমস্যাটা হতো না। তো আমাদের কুয়াকাটা 2 এখানে বিপদে পড়ে গিয়েও আবার বেঁচে গেল। আর এই যে দেখতে পাচ্ছেন কালীগঞ্জ চ্যানেলের কিন্তু শেষ প্রান্ত। আমরা অল্প সময়ের মধ্যেই মেঘনায় নেমে যাব, আর বেশ কিছু লঞ্চ অলরেডি মেঘনায় নেমেও গিয়েছে এবং পারাবত 15 সুযোগ বুঝে আমাদের সামনে চলে গিয়েছে আবারও। আমরা 8 নম্বর ওভারটেক ডান দিয়ে ফেললেও পারাবত 15 আমাদের সামনে গিয়ে আবারও আর কি একটু ঝামেলা পাকিয়ে দিল, তাকে আবারও ওভারটেক করতে হচ্ছে। তো বেশিক্ষণ আর কি সামনে থাকতে পারে নাই। কিরে এখন আবার ইঞ্জিন একদম থামে, ও আচ্ছা ওই যে দেখেন কালীগঞ্জ চ্যানেলের একদম মুখে মানে শেষ প্রান্তে 2টা বাল্কহেড জাহাজ একসাথে ধেয়ে আসতেছে এইদিকে। আর পারাবত 15 যেহেতু একদম নদীর ডান পাশে কিনারায়, তো মুখোমুখি হয়ে যেতে পারে, সেজন্য কিন্তু সে ইঞ্জিন থামিয়ে বাম দিকে ঘুরে নিচ্ছে। এটা সে ভালো পদক্ষেপ নিয়েছে, কারণ কোনোভাবেই অ্যাক্সিডেন্ট করাটা ঠিক হবে না। অ্যাক্সিডেন্টে বিপুল ধরনের ক্ষয়ক্ষতি হয়, মানুষের জীবন ঝুঁকিতে পড়ে, তাই সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা শেষ পর্যন্ত কালীগঞ্জ চ্যানেল ঘুরে যাচ্ছি। আর এখানে সাধারণত সবসময় আমরা রাতের বেলা ভিডিও করি, তখন একরকম দেখা যায় আর এখন একরকম দেখা যাচ্ছে। ওই যে জেলেদের পল্লীটা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন কালীগঞ্জ লঞ্চ ঘাট। এখানে সিরিয়ালে সারি সারি লাইটার জাহাজকে দেখা যাচ্ছে। এগুলো ঢাকার দিকে যাচ্ছে না, এগুলো মূলত এখানে নোঙর ফেলে বসে আছে, কারণ বিপরীত দিক থেকে স্রোত আসতেছে, বাতাস আসতেছে, সেই কারণে এগুলো চালাচ্ছে না। আবার যখন জোয়ার শুরু হবে তখন এগুলো আবার ঢাকার দিকে চলা শুরু করবে। এই মুহূর্তে আমাদের দেখা হয়ে গেল বিপরীতমুখী আসা কালীগঞ্জ ইলিশা রুটের অত্যন্ত দ্রুতগামী এবং সুনামধন্য লঞ্চ এমভি দোয়েল পাখি 10। ঝড় বৃষ্টি বলেন, যাত্রী খরা, মানে যা কিছুই বলেন, সারা বছর নিজস্ব টাইম মেনটেন করে সার্ভিস দানকারী এই একটা লঞ্চ এমভি দোয়েল পাখি 10। তো পাতারহাট শিপিং লাইন্সের সকালের শিডিউলের মধ্যে সেরা সার্ভিস হচ্ছে এটা। এখন সে কালীগঞ্জ ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই কালীগঞ্জ ঘাটে সে যাত্রী নামানোর জন্য বার্থিং করবে। দর্শক, আগে আমরা 8টা লঞ্চকে ওভারটেক করেছি। তো সাইলেন্ট কিলার কুয়াকাটা 2 লঞ্চের 9 নম্বর শিকার হচ্ছে ঈগল 10 লঞ্চ। তো এটাকে ওভারটেকের কার্যক্রম চলতেছে আর কি। আর এই ঈগল 10 লঞ্চের পরে আমাদের সামনে আছে রাজদূত প্রাইম। তো আমার মাঝারি ছোট লঞ্চের মধ্যে সবচেয়ে প্রিয় এই লঞ্চটা, এটাকেও হয়তো কিছুক্ষণের মধ্যে ওভারটেক করা হয়ে যাবে। তো মোটামুটি ভালোই কালো ধোঁয়া মেরে চলতেছে, কিন্তু ওই রকম গতি পাচ্ছে না। সেই তুলনায় অগ্রদূত প্লাস অনেক এগিয়ে রয়েছে, সে অনেকটা সামনে রয়েছে। আমাদের সামনের থেকে একটা ট্রলার পরিবার পরিজন সবাই মনে যাইতেছে, এতক্ষণ ও মা ও বাবা বলে চিল্লাচিল্লি করতেছিল।
ভেবেছিল যে তাদের উপর থেকেই লঞ্চ চলে যাবে। এই মহিলা আছে, বাচ্চা আছে, সব মিলিয়ে তারা মাছ ধরে সব পরিবারে। এর বাচ্চার দাদিরা নিয়েও আছে, যা বাড়া। এদিকে রাজদূত প্রাইম লঞ্চকে আমরা ওভারটেক করতেছি। তো 10 নম্বরে আমাদের শিকার হতে যাচ্ছে রাজদূত প্রাইম। কুয়াকাটা 2 লঞ্চ 10ম ওভারটেক কমপ্লিট করতেছে। তবে দেখেন রাজদূত প্রাইম লঞ্চের সাইলেন্সার ফানেল থেকে ভালো পরিমাণে কালো ধোঁয়া বের হচ্ছে এবং ইঞ্জিনের উপরে ভালোই প্রেশার পড়তেছে দেখা যাচ্ছে, কিন্তু ওই পরিমাণ গতি কিন্তু সে পাচ্ছে না। এর কারণটা কি হতে পারে? বডি ডাইমেনশনে কি এর কোনো প্রবলেম না কি জানি না। আর একটা ব্যাপার হচ্ছে, যেহেতু মেঘনায় এখন ভাটা চলতেছে, কিছুক্ষণ আগে আমি মনে করেছিলাম যে মেঘনায় এখন জোয়ার চলতেছে, কিন্তু না, মূলত মেঘনায় ভাটা চলতেছে। সবগুলো লঞ্চকেই স্রোতের বিপরীতে টেনে উঠতে হচ্ছে ঢাকার দিকে। তো সেই হিসেবে রাজদূত প্রাইমকেও কিন্তু প্রেশার নিতে হচ্ছে। যখন স্রোত থাকে লঞ্চের বিপরীতে তখন কিন্তু ইঞ্জিনের উপরে ভালো পরিমাণে প্রেশার পড়ে, সেই কারণেই কালো ধোঁয়া মারতেছে কিনা সেটাও শিওর বলতে পারতেছি না আমি, হতে পারে সেটাও। অবশ্যই এসব কারণগুলো ভালো বলতে পারবে ইঞ্জিন মেকানিক যারা আছে, গিজার, তারা বলতে পারবে। তো কুয়াকাটা 2 লঞ্চের 10 নম্বর শিকার পাকড়াও করা হয়ে গেল। প্রিয় দর্শক, এই মুহূর্তে ঢাকা, ইলিশা, কালীগঞ্জ, উলানিয়া, ঢাকা, আরে বাপরে বাপ কতগুলো লেখা রাখছে। তো দোয়েল পাখি 8 লঞ্চকে দেখতে পাচ্ছেন। তো ব্র্যান্ড নিউ বলতে পারেন এই লঞ্চটাকে, চমৎকার। অসাধারণ ফিটনেস বলা যায়। তবে লঞ্চটার আগের লুকটাও ছিল চমৎকার। ঢাকা থেকে ছেড়ে এসেছে এবং কালীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দোয়েল পাখি 10কে দেখতে পেয়েছি, আর এখন দোয়েল পাখি 8 চলে গেল এবং দূরে গ্রিন লাইনকেও দেখা যাচ্ছে। তো দোয়েল পাখির প্রায় আধা ঘন্টা পরে ছেড়ে প্রায় কাছাকাছি চলে আসছে। সম্ভবত কালীগঞ্জের আগেই দোয়েল পাখিকে ওভারটেক মেরে দিতেও পারে, বলা যায় না। এখানে মর্নিং সান 5 লঞ্চকে দেখতে পাচ্ছি। সে হঠাৎ করেই স্লো করে দিল এবং কিছুটা বামে ঘুরে গিয়ে কি করতেছে বুঝতে পারতেছি না, কিছু পড়ে গেল না কি হলো। একদম ইঞ্জিন একদম স্টপ করে রেখেছে। আর ওই যে মাছ ধরার ট্রলারটা পিছনে গিয়েছে, ওটা কি কিছু আনতে গেল নাকি? ও, লোক পড়ছে, আচ্ছা বুঝতে পেরেছি। তো লঞ্চ থেকে একটা লোক পড়ে গিয়েছে, তাকে ওঠানোর জন্যই মূলত ওই মাছ ধরার নৌকাটা গিয়েছে। তো ওই নৌকাটা ওই লোকটাকে এনে এই লঞ্চে দিবে, তারপরে আবার সে ঢাকার দিকে রওনা করবে। তো এই সুযোগে আমাদের আরও একটা ওভারটেক হয়ে গেল। আমরা ওভারটেক করতেছি 11 নম্বর ওভারটেক, মর্নিং সান 5। এদিকে গ্রিন লাইন লঞ্চকে দেখা যাচ্ছে। তো গ্রিন লাইন 3 এ ঢাকা থেকে ছেড়ে এসেছে এবং এখন কিন্তু কালীগঞ্জ, ইলিশের উদ্দেশ্যে ছুটে চলছে। গ্রিন লাইনের এই যে ইউনিক লুক, যার কারণে দূর থেকেও সূর্যের আলো পড়লে চকচক করে, অনেক দূর থেকেও বোঝা যায় যে গ্রিন লাইন আসতেছে। চমৎকার গতির সাথে এই লঞ্চটা সার্ভিস দিয়ে থাকে তার। দর্শক, আমরা মেঘনায় বেশ খানিকটা সময় চলার পরে ময়ূর 1 লঞ্চকে ওভারটেক করতেছি। আর এই লঞ্চকে ওভারটেক করার মাধ্যমে আমাদের 12 নম্বর ওটি পূর্ণ হলো এবং এরপরেই রয়েছে আমাদের সামনে ময়ূর 2। তো এই ময়ূর সিরিজের 2টা লঞ্চকে ওভারটেক করলে আমাদের 13 নম্বর শিকার কমপ্লিট হয়ে যাবে। তো কুয়াকাটা 2 লঞ্চ আজকে ওরকম আহামরি টানতেছে না, তারপরেও মোটামুটি টানতেছে। আপনাদেরকে যদি আমি এখন লঞ্চের গতি দেখাই তাহলে আপনারাও রাগ করতে পারেন। তো ময়ূর 1 লঞ্চকে ওভারটেক হয়ে গেল, আর এখন ময়ূর 2 লঞ্চকে ওভারটেক করা হবে। আর সামনে মোটামুটি ভালোই খেলা চলতেছে সুরভি 7 এবং রায়হান 1 লঞ্চের। এদিকে ময়ূর 2 লঞ্চকে ওভারটেক করা কমপ্লিট হয়ে গেল, আমাদের 13 নম্বর শিকার পাকড়া হয়ে গেল। তো কুয়াকাটা 2 লঞ্চ এটাকে ওভারটেক করতেছে। তবে দেখেন যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এই লঞ্চগুলো, কালো ধোঁয়া মেরে যতটুকু পরিমাণ সম্ভব স্পিড দেওয়ার সম্ভব, যতটুকু পরিমাণ ততটুকু দিয়ে যাচ্ছে। তারপরেও এই বরিশালের দানব আকৃতির লঞ্চের সাথে এদের পারা সম্ভব না। সেক্ষেত্রে ময়ূর 2 লঞ্চ, ময়ূর 1 লঞ্চ দুইটাই ওভারটেক খেয়ে গেল।
প্রিয় দর্শক, এই মুহূর্তে কুয়াকাটা 2 লঞ্চের 14 নম্বর ওভারটেক চলতেছে, বোগদাজিয়া 12 লঞ্চ। প্রিয় দর্শক, এবারে 15, 16, 17 তিনটা ওভারটেক একসাথে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন স্বর্ণদ্বীপ প্লাস, এটাকে ওভারটেক করা হচ্ছে। আর ওই পাশে আছে অগ্রদূত প্লাস, হ্যাঁ দুইটাই তো প্লাস। তো অগ্রদূত প্লাস ভালো টানতেছে। এই 2 লঞ্চের মাঝখানে আবার আছে জাহিদ 3। তো স্বর্ণদ্বীপ প্লাস, অগ্রদূত প্লাস, জাহিদ 3, 15, 16, 17। তো 17 একসাথে তিনটা ওভারটেকের মাধ্যমে একদম 17 নম্বর ওটি কমপ্লিট করে ফেললো কুয়াকাটা 2 লঞ্চ। এরপরে সামনে আছে সুরভি 7, তারপরে রায়হান 1। এই দুইটা মোটামুটি ভালো খিলাড়ি, এবং ইয়াদ 7 ও ইয়াদ, মানে শুধু ইয়াদ এবং ইয়াদ 7। এই সমস্ত লঞ্চগুলো আছে এখনো সামনে। তো এগুলো কি কিছুক্ষণ পরে ওভারটেক করা হবে। এখানে চলতেছে দেখেন বাপেরও বাপ আছে এমন খেলা। একদিকে স্বর্ণদ্বীপ প্লাসকে ওভারটেক করতেছে জাহিদ 3, আবার সেই জাহিদ 3কে ওভারটেক করতেছে অগ্রদূত প্লাস। তিনটা লঞ্চ ওখানে সমানে সমান, মানে আর কি সিরিয়াল বাই সিরিয়াল ওভারটেক চালিয়ে যাচ্ছে। এর থেকে ও পাওয়ারফুল, ওর থেকে ও পাওয়ারফুল, ভালোই জমে গিয়েছে 3 লঞ্চের খেলা। দর্শক, 18 নম্বরে আমরা ওভারটেক করলাম। এই যে অনেক দূর থেকে, এটা মেঘনা নদীর একবারে পার ঘেঁষে চলতেছে, আর আমরা একটু দূর থেকে চলতেছি। তো এই নড়িয়া লঞ্চ হবে এটা। এর পূর্বে আমরা নড়িয়া 7কে ওভারটেক করেছিলাম, আর এটা সম্ভবত নড়িয়া 3, 4, 5 যে কোনো একটা হতে পারে আর কি। আমাদের 18 নম্বর ওভারটেক কমপ্লিট হয়ে গেল। এখন সামনে আমাদের টার্গেট হচ্ছে সুরভি 7, এবং তার পাশাপাশি আরও একটা লঞ্চ আছে ওই পাশে ছোট। আর দেখেন 19 নম্বর এবং 20 নম্বর, 21, আরে বাপরে 21 নম্বরও, 19, 20, 21 একসাথে ওভারটেক হচ্ছে। তার মধ্যে বরিশালের জায়ান্ট সুরভি 7, আর পাশে পিচ্ছি পিচ্ছি 2টা, এটা কি যমুনা গ্যাসের 2টা বড় সড়ো সিলিন্ডারবাহী একটা জাহাজ যাচ্ছে চট্টগ্রামের দিকে। এখানে আশ্চর্য বিষয় হলো সত্য যে সুরভি 7কেও ওই পাশের 2টা পিচ্ছি পিচ্ছি লঞ্চ ওভারটেক করে দিচ্ছে। তো ওই লঞ্চ 2টার নাম দেখতে পাচ্ছি না, কারণ তারা একবারে মেঘনা নদীর পার ঘেঁষে চলতেছে। আর সুরভি 7 একটু এই পাশ থেকে, আর আমরা আরও একটু দূর থেকে। তো 19, 20, 21 নম্বর ওভারটেক, 3টা ওভারটেক এখানেও একসাথে হয়ে গেল, সুরভি 7 আর ওই 2টা লঞ্চ। তো 22 নম্বর টার্গেটে থাকছে রায়হান 1। এই সুরভি 7 এবং রায়হান 1-এর মাঝে লম্বা টাইম কিছু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কিন্তু এখন কি হতে যাচ্ছে জানি না। তবে কুয়াকাটা 2 সাইলেন্ট কিলার তার হালকা পাতলা কিলিং মুড অ্যাক্টিভেট করে এই সমস্ত লঞ্চগুলোকে ওভারটেক করে দিচ্ছে। তবে আরেকটু গতি হওয়া উচিত ছিল, যেই গতিতে চলতেছে এটা এইসব লঞ্চকে ওভারটেক করা হবে। সামনে যে আরও দূরে দূরে যে সমস্ত লঞ্চ রয়েছে, যেমন ইয়াদ 1 বলেন, তারপরে পুবালি 12 বলেন, ওইগুলো এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। ওগুলোকে ধরতে হলে আরেকটু স্পিড বাড়ানো উচিত ছিল। তো একবারে 19, 20, 21 এবং এই 22 নম্বর ওভারটেক কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের কুয়াকাটা 2 লঞ্চের। প্রিয় দর্শক, আমরা হাইমচর অতিক্রম করতেছি, আর এইখানে এসে সুরভি 7 এবং রায়হান 1-এর মতো লঞ্চকে ওভারটেক করার মাধ্যমে আমাদের 22 নম্বর শিকার কিন্তু পাকড়াও হয়ে গেল। তো ওদিকে কিছুক্ষণ আগেও রায়হান 1 সুরভি 7কে ওভারটেক করে সামনে এগিয়ে আসলেও দেখেন সুরভি 7 কিন্তু আবার রায়হান 1কে ওভারটেক করার জন্য সামনে এগিয়ে আসতেছে। তো এই 2 লঞ্চের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে অনেকক্ষণ আগ থেকেই। আমরা পেছন থেকেও দেখে আসতেছিলাম, এবং আমাদের পাশাপাশিও চলতেছে ওদের 2 লঞ্চের মাঝে কিছু ধাওয়া পাল্টা ধাওয়া। কিন্তু এদিকে কুয়াকাটা 2 নিরিবিলি সামনে এগিয়ে যাচ্ছে, আর সামনেও বেশ কিছু লঞ্চকে দেখতে পাচ্ছি। তবে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের এই কুয়াকাটা 2 লঞ্চ কিন্তু রিজার্ভ হয়েছিল ঢাকা টু চরমোনাই। যেমন আপনাদেরকে আমি একটা ব্যানার দেখাতে পারি, এই দেখেন ঢাকা চরমোনাই ঢাকা। তো এই ব্যানারে রিজার্ভ হলেও আজকে যাত্রী কম দেখে চাঁদপুরের যাত্রী উঠিয়েছে এই লঞ্চে। তো চরমোনাই ময়দানে বসেই চাঁদপুর যারা যাবে তাদেরকে ডাকাডাকি করেছে। অনেক চাঁদপুরের যাত্রী উঠেছে বড় লঞ্চ দেখে, কারণ চাঁদপুরে তো 4তলা মাস্টার ব্রিজ সম্পন্ন লঞ্চ ছিল না রিজার্ভে। তো সেই হিসেবে পুবালি 12ও তুলেছে এবং এই লঞ্চও তুলেছে। তো এই 2টা লঞ্চ চাঁদপুরের যাত্রী তোলার কারণে কিন্তু চাঁদপুরে ঘাট করবে। আর এই চাঁদপুরে ঘাট করার ফলে দেখা যাবে যে
এতক্ষণ বসে যেই ওভারটেকগুলো আমরা দিয়েছি, মোটামুটি 22টা লঞ্চকে ওভারটেক করে দিয়েছি, আর সবাই আমাদেরকে ফেলে আবার চলে যাবে সামনে, তখন ডাবল খাটনি, এদেরকে আবার ওভারটেক করতে হবে, হয়তো এদেরকে ওভারটেক করতে করতে ঢাকায় পৌঁছে যাব। তো দেখা যাক কি ঘটে আর কি। এখন সিরিয়ালে বেশ কয়েকটা লঞ্চ দেখা যাচ্ছে, এটার নাম তো দেখতে পাচ্ছি না দূর থেকে, সম্ভবত ঈগল 7 হতে পারে। আর এদিকেও আছে বেশ কয়েকটা লঞ্চ, ইয়াদ 7 এবং ইয়াদ আছে, এই দুইটা লঞ্চ। আর এটা সম্ভবত ওই যে মর্নিং সান বলে নিউ সান 10। এখানে মোটামুটি 5টা লঞ্চ সিরিয়ালে আছে, তার মধ্যে এই লঞ্চটাকে আমরা এখন ওভারটেক করতেছি। হ্যাঁ, এটা ঈগল 7 নাকি 9, কোনটা ছিল এবার? তো যাই হোক, ঈগল সিরিজের একটা লঞ্চ হবে, দূর থেকে বুঝতে পারতেছি না। ঈগল 9 মনে হইতেছে, আবার ঈগল 7ও মনে হইতেছে। যাই হোক, যেটা হোক, তো এটাকে ওভারটেক করতেছি। আর এই ওভারটেকের মাধ্যমে আমাদের 23 নম্বর ওভারটেক কমপ্লিট হচ্ছে, আর এটা হচ্ছে পরবর্তী শিকার। এদিকে নিউ সান 10 লঞ্চকে ওভারটেক করতেছে এমভি ইয়াদ, শুধু ইয়াদ মনে হইতেছে, হ্যাঁ শুধু ইয়াদ। দর্শক, 24 নম্বর ওভারটেক হচ্ছে মিরাজ 7। তো সব লঞ্চেই এবার দেখতে পাচ্ছি যাত্রী সংখ্যা খুবই কম। সামনে চলছে দুর্দান্ত খেলা, এমভি ইয়াদ লঞ্চ এবং নিউ সান 10 লঞ্চের মাঝে রেসিং হচ্ছে। একটু আগেও ইয়াদ লঞ্চ নিউ সান 10কে ওভারটেক করে সামনে এগিয়ে যাচ্ছিল, তো সেখানে জবাব দেওয়ার জন্য নিউ সান 10ও চেষ্টা করতেছে। তো এই দুই লঞ্চের মাঝে এখন চলছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রিয় দর্শক, 25 নম্বরে একই কোম্পানির লঞ্চকে ওভারটেক করতেছে কুয়াকাটা 2। দেখেন, নিউ সান 10 লঞ্চ রয়েছে, এটাও কিন্তু এই একই কোম্পানির লঞ্চ, অর্থাৎ কুয়াকাটা 2 তার একটা ছোট ভাইকে ওভারটেক করতেছে 25 নম্বর শিকার হিসেবে। আর এই লঞ্চে যাত্রীও দেখতেছি কমই, তবে লঞ্চটা যথেষ্ট পরিমাণে চালাইতেছে, সাধ্যমতো গতিতে চালাইতেছে। তো এই 25 নম্বর ওভারটেকের মাধ্যমে কিন্তু আমরা ভালো পরিমাণে সামনে এগিয়ে আসতে পারলাম। অর্থাৎ চরমোনাই থেকে আমরা 40 নম্বর পজিশনে ছেড়েছিলাম, এবং তারপর থেকে আমরা 25টা ওভারটেক কমপ্লিট করেছি। সেই হিসেবে আমাদের সামনে আর 14টা লঞ্চ আছে, আর আমরা হচ্ছি 15 নম্বরে। তো দেখা যাক সেই 14 লঞ্চের মধ্যে কয়টাকে ওভারটেক করতে পারি। আর সবচেয়ে বড় বাধা হচ্ছে এখন চাঁদপুর ঘাট দিলে এই সব লঞ্চগুলো আবার আমাদের সামনে চলে যাবে, তখন আবার নতুন ঝামেলা সৃষ্টি হবে। এদিকে নিউ সান 10ও কিন্তু যথেষ্ট পরিমাণ গতি দিয়েই চালাচ্ছে, দেখতে পাচ্ছেন তার হালের পানি কাটার দৃশ্য, ভালো পরিমাণে থ্রাস্ট তৈরি হয়েছে এখানে। তারপরেও কুয়াকাটার এই হালকা মানে একটু স্বাভাবিকের চেয়ে একটু বেশি গতি, এই গতির সাথে সে পরাস্ত হয়ে গেল। তো কুয়াকাটা 2 লঞ্চ আর একটু ভালো গতিতে চালাইলে কিন্তু আরও অনেক ভালো হতো, কিন্তু চালাইতেছে না, কি আর করার। চাঁদপুরের একদম কাছাকাছি এসে আমরা এমভি ইয়াদ লঞ্চকে ওভারটেক করতেছি, আর এর মাধ্যমে আমাদের 26 নম্বর শিকার পাকড়াও হতে যাচ্ছে। উইচাই 550 ইঞ্জিন দিয়ে ভালো পরিমাণে প্রপেলার থ্রাস্ট উঠাচ্ছে এই এমভি ইয়াদ, এবং গতির ঝড় তুলছে বলতে পারেন। কিছুক্ষণ আগেও কিন্তু নিউ সান 10কে অনায়াসে ওভারটেক করে চলে আসলো এই লঞ্চটি। প্রচুর আওয়াজ টের পাচ্ছেন আপনারা।
দেখেন হঠাৎ করেই চমকে দিয়ে বেরিয়ে আসলো এমভি কার্নিভাল ক্রুজ রোপেক্স ফেরি। এটা ঢাকা থেকে ছেড়ে এসেছে, তবে মোটামুটি খালি দেখতে পাচ্ছি, তেমন কোনো গাড়ি বা যাত্রী দেখতে পাচ্ছি না। এমভি ইয়াদ লঞ্চ বরাবরই কিন্তু দুর্দান্ত গতিতে চলে থাকে। ইয়াদ সিরিজের সবগুলো লঞ্চই মোটামুটি ভালো গতির সার্ভিস দিয়ে থাকে। তার মধ্যে দেখেন এমভি ইয়াদ, তো এই লঞ্চটাও সামনের হালের পানি কাটার দৃশ্য দেখতে পাচ্ছেন। ভালো পরিমাণে থ্রাস্ট তৈরি হচ্ছে এখানে। তো 26 নম্বরে এই লঞ্চটাকে ওভারটেক করলেও ভালো পরিমাণে সময় লেগেছে এটাকে ওভারটেক করতে। আর আজকে চরমোনাই ফিরতি ট্রিপে, মানে চরমোনাই ট্রিপে ইয়াদ সিরিজের মোট 3টা লঞ্চ এসেছে। তার মধ্যে ইয়াদ 1 এবং ইয়াদ 7। তো ইয়াদ 1 সম্পর্কে তো আপনারা ভালোই জানেন, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, অত্যন্ত দ্রুত গতিশীল লঞ্চ, তো সেটা অনেক সামনে রয়েছে। আর এমভি ইয়াদ এটাকে আমরা ওভারটেক করে ফেলেছি প্রায়, তবে আজকে ইয়াদের চেয়েও ইয়াদ 7 বেশি খেলা দেখাচ্ছে। ইয়াদ 7 ছিল এই ইয়াদের পরে, তো সে এটাকে ওভারটেক করে সামনে এগিয়ে গিয়েছে। আমাদের সামনে রয়েছে এখন ইয়াদ 7। আর এই 27 নম্বর ওভারটেকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বোগদাদিয়া কত বুঝতে পারতেছি না, তবে বোগদাদিয়া হবে কোনো একটা। এমভি ইয়াদ লঞ্চকে ওভারটেক করা হয়ে গেলেও দেখেন স্বাভাবিকভাবেই একটা বড় লঞ্চ যখন নদীর পানি কেটে এগিয়ে যায় তখন তার পেছনে একটা পানির টান সৃষ্টি হয়। তো সেই পানির টানে দেখেন ইয়াদ লঞ্চ কিন্তু বরাবর চলে আসতেছে এই কুয়াকাটা 2 লঞ্চের বাম্পারে। হঠাৎ করে দেখলে মনে হয় কি হয়তো এই 2 লঞ্চ বাড়ি খাবে, কিন্তু সাধারণত এটা বাড়ি খায় না, ওই পানির টানে তারা লঞ্চের পেছনে চলে আসে। প্রিয় দর্শক, 27 নম্বরে আমরা বোগদাদিয়া 9 লঞ্চকে ওভারটেক করতেছি। এটা ঢাকা চাঁদপুর চর ভৈরবী রুটে চলাচল করে থাকে। তো চরমোনাই ট্রিপে গিয়েছিল, অন্যান্য লঞ্চের মতো এটাতেও যাত্রী সংখ্যা খুবই কম, তারপরেও ভালো স্পিডেই চলতেছিল লঞ্চটা, কিন্তু আমাদের হাতে ধরাশয়ী হয়ে গেল। দর্শক দেখেন 28 নম্বরে আমরা ওভারটেক করতেছি এমভি শরীয়তপুর 3 লঞ্চকে। তবে একটা মজার ব্যাপার হচ্ছে আজকে নাকি সর্বপ্রথম ছেড়ে এসেছে এই শরীয়তপুর 3 লঞ্চ, কিন্তু সবার আগে ছেড়ে আসলেও সবার আগের পজিশনটা দখল করে রাখাটা কিন্তু এত সোজা না। হ্যাঁ, তো শরীয়তপুর 3 লঞ্চকে ওভারটেক করে মোটামুটি 10-12টা লঞ্চ সামনে চলে গিয়েছে, আর এখন যাচ্ছে কুয়াকাটা 2। তো জানি না আরও কয়েকটা লঞ্চের ওভারটেক খাবে এই লঞ্চ। দর্শক, আমরা চাঁদপুর ঘাটের একদম কাছে চলে আসছি। এই যে দেখেন চাঁদপুরের যেই সুন্দর একটা স্পেস, এটা রাতের বেলা দেখা যায় না। এইদিকে হচ্ছে চাঁদপুরের নদী ঢুকে গিয়েছে, আর ওই পাশে হচ্ছে চাঁদপুর ঘাট, এবং এইখানটাতে ব্লক দিয়ে আর কি নদী ভাঙ্গন রোধ করে মোটামুটি যতটুকু সম্ভব আর কি এখানে সুন্দর একটা পার্কের মতো তৈরি করা হয়েছে। মানুষজন এখানে এই পিকনিক স্পটের মতো আর কি। এই যে শুভরাজ 9 লঞ্চকে দেখতে পাচ্ছেন, এটাও এসেছে এখানে এই পিকনিক স্পটে। চাঁদপুর মোহনাকে এখান থেকে আর কি আপনার মেঘনা পদ্মা 2টা নদী দেখা যায় বলতে পারেন। তো এখন এটা একটা পর্যটন কেন্দ্রের মতো হয়ে গিয়েছে এটা পর্যটন কেন্দ্রই একটা। আর ওইখানে একবারে কোনাকুনি ঢুকে গিয়ে হচ্ছে চাঁদপুর লঞ্চ ঘাটটা, তো যেখানে শুভরাজ 9 লঞ্চকে দেখতে পাচ্ছেন, এবং ওখানে বেশ কতগুলো লঞ্চ ঢুকেছে অলরেডি, আর একটু ঘুরলেই দেখতে পাবেন। আজকে আমরা অলরেডি 28টি লঞ্চকে ওভারটেক করে চাঁদপুর পর্যন্ত এসেছি। এখন দুঃখের বিষয় হচ্ছে এই যে কষ্ট করে এতগুলো ওভারটেক করা হলো, বেশিরভাগ লঞ্চ কিন্তু এখন আবার আমাদেরকে ছেড়ে ঢাকার পথে সামনে এগিয়ে যাবে। হতে পারে তাদের বেশ কিছু লঞ্চকে আবার দ্বিতীয়বার ওভারটেক করা লাগতে পারে। যাই হোক, ওটা আসল বিষয় না। আসল বিষয় হচ্ছে দেখেন চরমোনাই থেকে মোটামুটি 10:20-এর দিকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করেছি, আর এখন ঘড়িতে 2:57 বাজে। তো বলতে পারেন 3টা বাজে আমরা চাঁদপুর ঘাটে বার্থিং নিতে পারবো। তো 10:20 থেকে 12টা, 1টা, 2টা, 3টা, 4 ঘন্টা 40 মিনিট, প্রায় 5 ঘন্টার কাছাকাছি লেগে যাচ্ছে আমাদের চাঁদপুর পর্যন্ত আসতে। তো 5 ঘন্টার কাছাকাছি না বলে ধরেন 4 ঘন্টা 40 মিনিট। তো 4 ঘন্টা 40 মিনিট লাগিয়ে যদি চাঁদপুর আসি, চাঁদপুর থেকে আবার ঢাকা মোটামুটি 3 ঘন্টার পথ। তো
সেক্ষেত্রে আজকে অনেকটা বেশি সময় লাগিয়ে ফেললো না? প্রায় 8 ঘন্টার মতো লেগে যাবে মনে হচ্ছে। এটা আসলে আশা করিনি কুয়াকাটা 2-এর কাছে। তারপরেও আজকে হচ্ছে কি, নদীতে সম্পূর্ণ বিপরীতমুখী স্রোত, তো স্রোতের বিপরীতে টেনে আসতে মোটামুটি কষ্ট হচ্ছে লঞ্চকে। নদীতে চলছে সম্পূর্ণ ভাটি, তো জোয়ার হলে অন্তত এই দেরিটা হতো না। তারপরেও লঞ্চও তেমন ভালো গতিতে চালায় নাই, মোটামুটি একটা স্পিড মেনটেন করে চালিয়েছে। কি বলবো, সব দিকেই বাধা আছে, যাত্রীও কম ছিল। যাই হোক, চাঁদপুরে এসে পৌঁছে গিয়েছি আমরা। তো মোটামুটি 4.5 ঘন্টা সময় লেগেছে আমাদের চাঁদপুর পর্যন্ত আসতে চরমোনাই থেকে। এই মোড়টা ঘোরার সাথে সাথেই কিন্তু চাঁদপুরের ঘাটটা আমাদের দৃষ্টিগোচর হলো। আর যেটা বলছিলাম, এই ঘাটে শুভরাজ 9 পিকনিক ট্রিপ নিয়ে এসেছে। আর চরমোনাই থেকে প্রায় বেশ কয়েকটি লঞ্চ এই ঘাটে এসেছে, বিশেষ করে পূবালী 12 আছে, তারপরে কর্ণফুলী 9কে দেখতে পাচ্ছি, আর বাকিগুলো চাঁদপুরেরই লঞ্চ। তো চরমোনাই ফিরতি ট্রিপে 2টা লঞ্চ এখানে ঢুকেছে অলরেডি। 3য় নম্বরে আমাদের কুয়াকাটা 2। এখন দেখা যাক কুয়াকাটা 2 এখানে যাত্রী নামানোর পরে অলরেডি তো যেই লঞ্চগুলোকে আমরা ওভারটেক করে রেখে এসেছি পেছনে, সেগুলো এখন একে একে আমাদেরকে ছেড়ে চলে যাবে। তো রোদের কারণে ওদিকটা ভালো দেখা যাচ্ছে না, তারপরে দেখেন ওই যে সুরভি 7 এবং রায়হান 1 চলে যাচ্ছে। এগুলোকে আমরা ওভারটেক করে রেখে এসেছিলাম। তবে এখন এখানে 2টাকে পেয়েছি, তো দেখা যাক এই 2টাকে সাথে নিয়ে ঢাকা পর্যন্ত যাওয়া যায় কিনা। এদিকে কুয়াকাটা 2 লঞ্চ ঢুকতেছে, আর চাঁদপুরের ঘাট থেকে কর্ণফুলী 9 বেরিয়ে যাচ্ছে। তো তার খালি করে দেওয়া জায়গাটায় হয়তো কুয়াকাটা 2 ঢুকে পড়বে। তবে এই লঞ্চটাকে আর কুয়াকাটা 2 ধরতে পারবে কিনা সেটা শিওর বলতে পারছি না, কারণ এটা অনেক আগেই ছেড়ে এসেছে আর চাঁদপুরেও যাত্রী নামানো শেষ হয়ে গিয়েছে।